আসসালামু আলাইকুম। আজকে আমি এইচএসসির বোটানি চ্যাপ্টার 2 সেল ডিভিশন কোষ বিভাজন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। মূলত এই চ্যাপ্টারে কিছু কোশ্চেন আমরা দেখতে পারবো যে কি কোশ্চেন আসে পরীক্ষায়। মাইটোসিস থেকে যেসব কোশ্চেনগুলো আসে সেসব কোশ্চেনগুলো দেখলে আমরা বুঝবো যে কি পড়তে হবে আমাদেরকে। মাইটোসিসের বৈশিষ্ট্য এসেছে যশোর বোর্ডে। মাইটোসিসের বিভিন্ন ধাপগুলো আলোচনা করতে হবে আমাদেরকে। তারপর পার্থক্য, তারপর মেটাফেজ 1 এর ব্যাখ্যা করতে হবে, ক্রোমোজোম সংখ্যা হ্রাসের, তারপর মাইটোসিসের গুরুত্ব, নতুন বংশধর সৃষ্টিতে মাইটোসিসের ভূমিকা মূল্যায়ন করতে হবে। তারপর অনুধাবনমূলক কোশ্চেনের জন্য সমীকরণিক বিভাজন বলতে কি বোঝো, মেটাকাইনেসিস বলতে কি বোঝো এবং মেটাকাইনেসিস এবং মাইটোসিস ও মিয়োসিস কোথায় ঘটে ইত্যাদি। ক্রোমাটিড কি ক নম্বরে আছে এবং সাইটোকাইনেসিস কি এবং ক্যারিওকাইনেসিস কি, মাইটোসিস কি ইত্যাদি কোশ্চেনগুলো আসে। এবং ক ক্ষয়ের জন্য বিভিন্ন ধাপ, মিয়োসিসের বিভিন্ন ধাপগুলো পড়তে হবে, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। আবার কোচিং ওভার থেকেও কোশ্চেন আসে বিভিন্ন বোর্ডে, যেমন কোচিং ওভার জীবনগুলো বৈচিত্র্য আনে বিশ্লেষণ করো, এটা আসছে দিনাজপুর বোর্ড 2019 সালে, ঢাকা বোর্ড 2015 সালে। কোচিং ওভারের কৌশল ব্যাখ্যা করো ইত্যাদি। আবার অনুধাবনে আসছে কোচিং ওভার থেকে কোশ্চেন। তারপর হচ্ছে কোষচক্র বা অন্যান্য। এই চ্যাপ্টারে আমরা 4টা বিষয় মূলত আলোচনা করব: মাইটোসিস, মিয়োসিস এন্ড ক্রসিং ওভার এন্ড কোষচক্র বা সেল সাইকেল। তাহলে আমরা মাইটোসিস সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিই। মাইটোসিস কি এবং মাইটোসিস সাধারণত কোথায় ঘটে? মাইটোসিস হচ্ছে যে ধারাবাহিক কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সম-আকৃতির, সমগুণসম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি উপাত্ত কোষে পরিণত হয়, তাকে মাইটোসিস বলে। আচ্ছা, মাইটোসিসটা আবিষ্কার করেছে শ্লাইখার 1879 সালে এবং নামকরণ করে ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। এই দুইটা নাম খুবই গুরুত্বপূর্ণ। আর মাইটোসিস কোথায় ঘটে? সাধারণত মাইটোসিস অনেক জায়গায় ঘটে। আমরা মনে রাখবো যে মাইটোসিস কোথায় ঘটে না। সাধারণত স্নায়ুকোষে মাইটোসিস ঘটে না, পেশিকোষে ঘটে না এবং লোহিত রক্তকণিকায় ঘটে না। আবার জনন মাতৃকোষেও মাইটোসিস ঘটে না। আর বাকি যে কোনো বিষয়, যেমন দেহকোষে ঘটে মাইটোসিস, কাণ্ড ও মূলে ঘটে, আবার পাতার বিভিন্ন অংশ বা কাণ্ড, মুকুল বা ক্যাম্বিয়াম বা জননাঙ্গের বিকাশ বা বৃদ্ধি ইত্যাদিতে মাইটোসিস ঘটতে পারে। মাইটোসিসের ধাপসমূহ চিত্রসহ বর্ণনা করতে হবে। মাইটোসিসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, তা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আবার ক্যারিওকাইনেসিসকে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ ইত্যাদি ভাবে ভাগ করা হয়। আবার ক্যারিওকাইনেসিস বলতে আমরা কি বুঝি? মাইটোসিস কোষ বিভাজনে যে জটিল ও বৃহৎ পর্যায়ে একটি মাতৃকোষের অভ্যন্তরে একটি নিউক্লিয়াস হতে দুটি অপত্য নিউক্লিয়াস উৎপন্ন হয়, তাকে ক্যারিওকাইনেসিস বলে।
এই যে ক্যারিওকাইনেসিসের বিভিন্ন পর্যায় আছে, প্রোফেজ আছে, প্রোমেটাফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। এই ৫টি পর্যায় একটু বৃহৎ পর্যায়। এই পর্যায়ে মাতৃকোষের অভ্যন্তরে একটি নিউক্লিয়াস থেকে ২টি অপত্য নিউক্লিয়াস উৎপন্ন হবে। সুতরাং প্রক্রিয়াটি একটু বড় হবে। এইটি মূলত ৫টি ধাপে ঘটে। ফেজ ১ বা প্রোফেজ বা আদ্য পর্যায়। এই পর্যায়ে যা যা ঘটে তা আমরা আলোচনা করি এক এক করে। যে প্রোফেজ এটি প্রথম এবং দীর্ঘস্থায়ী পর্যায়। এ পর্যায়ে শুরুতে নিউক্লিয়াসটি আকারে বড় থাকে। এই যে নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে, নিউক্লিয়াসটি কিন্তু আকারে অনেকটা বড় থাকে। এই নিউক্লিয়াসটা আকারে অনেকটা বড় থাকে। আবার নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তুর পানি বিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে। এই ক্রোমাটিন তন্তুগুলোর পানির ডিহাইড্রেশন ঘটে। ডিহাইড্রেশন ঘটার কারণে ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলিত হয়ে ক্রমশ খাটো ও মোটা হয়। ক্রোমাটিন তন্তুগুলা দেখতে পারতেছো যে ক্রোমাটিন তন্তুগুলা খাটো এবং মোটা হচ্ছে ধীরে ধীরে, এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে আছে। তারপর প্রতিটি ক্রোমোজোম সেন্টিমিটার ছাড়া লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে ২টি করে ক্রোমাটিড সৃষ্টি করে। এটি সেন্টিমিটারে ২টি করে ক্রোমাটিড সৃষ্টি করতেছে। এটাকে আমরা বলতেছি সেন্ট্রোমিয়ার, আর এগুলা ক্রোমোজোমের একটা অংশকে আমরা বলতেছি ক্রোমাটিড। এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। এটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে বিলুপ্তি ঘটে যাবে প্রোফেজ ধাপে, এবং এ পর্যায়ে তন্তু সৃষ্টি হয় বা সূচনা ঘটে। এবার আসি আমরা প্রোফেজ বা প্রাক মধ্য পর্যায় বা মেটাফেজ পর্যায়। প্রোফেজ পর্যায়ে হচ্ছে, প্রোমেটাফেজ পর্যায়ে ২টা মেরু সৃষ্টি হয়। এখন প্রোমেটাফেজ এই পর্যায়ে মেমব্রেন ও নিউক্লিয়াস প্রায় অদৃশ্য হয়ে যায়। কি বলছে? নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা যে ছিল আগে, এটা কিন্তু প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে, সোপ সোপ আকারে দেখা যাচ্ছে, হালকা 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 দেখা যাচ্ছে। এটা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনটা অদৃশ্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আবার এই দশায় ২টি মেরু যুক্ত প্রোটিন নির্মিত মাক্ষুযন্ত্র বা স্পিন্ডল যন্ত্র বা অ্যাস্টাররশ্মি তৈরি হয়। এখানে মাক্ষুযন্ত্র বা অ্যাস্টাররশ্মি এখানে তৈরি হবে। এই যে এখানে স্পিন্ডল যন্ত্র বা অ্যাস্টাররশ্মি তৈরি হবে মেরুবিন্দুর একটু সামনে। অ্যাস্টাররশ্মি বা স্পিন্ডল যন্ত্র বা মাক্ষুযন্ত্রের সৃষ্টি হবে। তারপর স্পিন্ডল যন্ত্রে যে তন্তুগুলো এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে এদেরকে স্পিন্ডল তন্তু বলে, এবং যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে তাদেরকে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বলা হয়। আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বলা হয় এই যে সেন্ট্রোমিয়ারের সাথে যেগুলা আবর্তিত থাকে, এবং সেন্ট্রোমিয়ারের আকর্ষণ ফাইবার গুলোকে বলা হচ্ছে ট্রাকশন ফাইবার। প্রতিটি ক্রোমোজোমে একটি আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়ে ক্রোমোজোমীয় নৃত্য প্রদর্শন করে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। বলা হবে যে মাইটোসিস কোষ বিভাজনের বা কোন পর্যায়ে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। অ্যান্সারটা হবে প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমীয় নৃত্য দেখা দেয় বা প্রদর্শন করে। এই সময় ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে। ক্রোমোসোমগুলো ধীরে ধীরে বিষুবীয় অঞ্চলের দিকে
যেতে থাকবে। এবার আসলাম মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার আসতেছে। তারপর দেখো মেটাফেজ পর্যায়ে, এই পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এখানে কিন্তু আর আমরা আগের মতো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না, কোনো এখানে নিউক্লিয়াস নেই। আবার নিউক্লিয়ার এনভেলপও নেই। নিউক্লিয়ার এনভেলপ যে থাকে এটা কিন্তু পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। নিউক্লিয়ার এনভেলপ এটা কিন্তু পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে। এবং ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে সজ্জিত থাকে এবং সেন্ট্রোমিয়ারের সাহায্যে আকর্ষণ তন্তুর সঙ্গে লেগে থাকে। এ পর্যায়ে ক্রোমাটিডগুলো সুপার কয়েলিং পদ্ধতিতে সর্বাধিক কুণ্ডলিত এবং ঘনীভূত হয় এবং বেশ মোটা ও খাটো এবং স্পষ্ট হয়। এই ক্রোমোজোমগুলো বেশ মোটা, খাটো ও স্পষ্ট হয়, কারণ এরা এই যে এই বরাবর যে লাইনটা থাকবে সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল, এই বিষুবীয় অঞ্চল বরাবর ক্রোমোজোম গুলা থাকবে এবং এগুলা খাটো, মোটা ও স্পষ্ট দেখাবে। এ পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ার গুলো সম্পূর্ণ বিভক্ত হয়ে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে, ফলে দুইটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। এই যে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হচ্ছে এখানে। এবার অ্যানাফেজ পর্যায়ে আমরা চলে আসি। অ্যানাফেজ পর্যায়ে মূলত যে কথাগুলো ঘটে, এখানে মেরু সৃষ্টি হয় এবং এবং মেরু থাকে এবং লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র বা অপত্য ক্রোমোজোম থাকে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলন শুরু করে দেয় এবং এইখানে অ্যানাফেজ ধাপে বিভিন্ন রকমের ক্রোমোজোমগুলো আকৃতি ধারণ করে। ভি, এল, জে, আই। ভিটাকে বলে মেটাসেন্ট্রিক, এটাকে বলে সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়। ভি, এল, জে, আই। এই যে এগুলো, এটা যেমন হচ্ছে ভি ভি আকৃতির, এটা হচ্ছে এল আকৃতির, এরকম হয়ে অ্যানাফেজ পর্যায়ে চলে এবং মেরুর কাছাকাছি চলে যাওয়ার একটা প্রবণতা থাকে ক্রোমোসোমগুলো। তারপর চলে আসি আমরা টেলোফেজ পর্যায়ে। টেলোফেজ বা অন্তিম পর্যায়ে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ দেখা যায়। নিউক্লিয়ার এনভেলপ দেখা যায়। তারপর এখানে একটা কিন্তু বিষুবীয় অঞ্চল তখন দেখাইছি, এইখানে ওরকমই একটা কোষ প্লেট তৈরি হবে। এখানে আবার দুইটা নিউক্লিয়াস থাকবে। মজার বিষয় হলো যে এখানে একটা নিউক্লিয়াস থাকবে, এখানে একটা, দুইটা নিউক্লিয়াস থাকবে। টেলোফেজ পর্যায়ে বা অন্তিম বা শেষ পর্যায়ে দুইটা থাকবে। এই পর্যায়ে অপত্য ক্রোমোসোম গুলো বিপরীত মেরু প্রান্তে পৌঁছায়, মেরু প্রান্তে পৌঁছায় এবং ক্রোমোসোম গুলো সরু এবং অদৃশ্য হতে থাকে। ক্রোমোসোম গুলো আগের তুলনায় সরু হয়েছে না? আগে কিরকম ছিল? আগে ক্রোমোসোম গুলো এইরকম ছিল, একটু মোটা ছিল এবং খাটো এবং স্পষ্ট হয়েছে। এখন এই ক্রোমোসোম গুলো এরকম হয়েছে, ক্রোমোসোম গুলো এরকম পাতলা হয়েছে। তাহলে এটা হচ্ছে খাটো, মোটা ও স্পষ্ট। এটা হচ্ছে সরু, লম্বা এবং অদৃশ্য হতে থাকে ধীরে ধীরে। এই কথাটাই এই যে বলছে এইখানে। অবশ্য নিউক্লিয়াসে পূর্ণ আবির্ভাব ঘটে। নিউক্লিয়াস কিন্তু আগেরটাই গুলোই ছিল না, বিলুপ্ত ছিল। কিন্তু এখানে টেলোফেজ পর্যায়ে আবার নিউক্লিয়ারের পূর্ণ আবির্ভাব ঘটে এবং স্পিন্ডল ফাইবার গুলো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে।
স্পিন্ডল ফাইবারগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে এবং ক্রোমাটিন তন্তুকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়। ফলে দুই মেরুতে দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। দুই মেরুতে একটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হলো, দুই মেরুতে একটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হলো এবং প্রতিটি নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, দুইটা করে। হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস বলতে যা বোঝায় যে পদ্ধতিতে কোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে তাকে সাইটোকাইনেসিস বলে। আবার টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়, কিন্তু টেলোফেজ এবং সাইটোকাইনেসিসের সমাপ্তি একই সাথে ঘটে। মানে টেলোফেজ পর্যায়ে আর সাইটোকাইনেসিস পর্যায়ে এর সমাপ্তি কিন্তু একই সাথে ঘটবে। টেলোফেজ পর্যায়ে আর সাইটোকাইনেসিস পর্যায়টা মোটামুটি একই রকম বলা যায়। উদ্ভিদ কোষের বিষুবীয় অঞ্চলে একটি কোষপাত বা কোষ প্লেট থাকে। এই যে কোষপাত, এখানে একটা কোষ প্লেটের সৃষ্টি হয়। কোষপাত বা কোষ প্লেটের সৃষ্টি হয় গঠনের মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্রাংশ থ্রোম্বোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল দানা বিষুবীয় অঞ্চলে সঞ্চিত হয়ে কোষপাত গঠন করে। অথবা বলছে প্রাণী কোষের সাইটোকাইনেসিসের সময় কোষের প্লাজমা অপরিণীয় এবং বিষুবীয় তল বরাবর উভয় দিকে হতে ভেতরের দিকে প্রবেশ করে এবং খাঁজের সৃষ্টি করে। এই যে এর ভিতরের দিকে খাঁজের সৃষ্টি করে। এখানে হচ্ছে অপত্য কোষ দেখাচ্ছে এবং এই খাঁজ ক্রমশ প্রসারিত হয়ে সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয়ে যায়। এটা এক ভাগে ভাগ হয়ে গেল, এটা এক ভাগে ভাগ হয়ে গেল, দুই ভাগে ভাগ হয়ে গেল। এবার এসে আমরা মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব কোষ নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষায় কাজ করে মাইটোসিস। আবার জীবদেহের গঠন, আবার ক্রোমোজোমের সমতা রক্ষা এবং নিউক্লিয়াসের ও সাইটোপ্লাজমের সংখ্যার ভারসাম্য রক্ষা করে। আবার জননাঙ্গ সৃষ্টি এবং জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে এবং প্রজনন বা বংশধর সৃষ্টি করে এবং ক্ষতস্থান পূরণে সাহায্য করে। জিনগত এবং বৈশিষ্ট্যগত স্থিতিশীলতা রক্ষা করে মাইটোসিস। আবার অঙ্গজনন ও রেণু উৎপাদনে সাহায্য করে। আবার রাসায়নিক ভারসাম্য রক্ষায় সাহায্য করে। আবার লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এবং ক্ষতিকর প্রভাবে মাইটোসিস কাজ করে। ভিতরে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো যাতে পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হয়। ভিতরের কথাগুলো একটু পড়ে দেখবা আর মেইন টপিক গুলা মাইটোসিসের গুরুত্ব আসলে এখানে গ বা হয়ে বুঝতে পারে মাইটোসিসের গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা একটা উদ্দীপক দিয়ে দিল, উদ্দীপকের আলোকে মাইটোসিসের গুরুত্ব চাইলেও বর্ণনা করে দিতে হবে। আবার একটা কমন কোশ্চেন আছে, মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? আমরা মাইটোসিস কোষ বিভাজন যখন পড়লাম তখন দেখবা তোমরা লক্ষ্য করলে যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা, আকার, আয়তন সহ অন্যান্য গুণাগুণ হুবহু মাতৃকোষের মতো। তাই মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। মাইটোসিসের প্রোফেজ ধাপে যখন আমরা দুইটা ক্রোমোজোম নিয়ে যেমন আলোচনা করছি, কখনো খাটো মোটা হচ্ছে, কখনো হাইড্রেশন, কখনো ডিহাইড্রেশন ইত্যাদি হচ্ছে, হঠাৎ পরেও কিন্তু শেষ সময় পর্যন্ত মাইটোসিসের অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান ছিল, আবার আকারও সমান ছিল, আয়তনও সমান ছিল এবং অন্যান্য গুণাবলী যেগুলা ছিল ওগুলোও কিন্তু সমান ছিল। যেমন কখনো আবার নিউক্লিয়ার ছিল, আবার কখনো ছিল না, কিন্তু শেষ পর্যায় পর্যন্ত নিউক্লিয়ার এনভেলপ সবগুলো আসছে এবং এগুলোর ভিতরে একটা ভারসাম্য বজায় রাখছে, যার কারণে এই যে মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়।
মাইটোসিস কোষ বিভাজনে সাধারণত দেহকোষে ঘটে। আমরা পড়ছি যে কোন কোন কোষে ঘটে না, যেমন স্নায়ুকোষ, জননকোষ ইত্যাদিতে ঘটে না, কিন্তু দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে এবং মাতৃকোষ হতে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রকৃত কোষে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা তাদের সমগুণসম্পন্ন অবিকল প্রতিলিপি তৈরি করে। এরপরে সমান সংখ্যায় অপত্য কোষে প্রবেশ করে এবং তাই অপত্য কোষ দুইটির আকার আয়তন ক্রোমোজোমের সংখ্যা এবং মাতৃকোষের মতো হয়। তাই এজন্য একে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এখন উদ্দীপকের আলোকে আসতে পারে, কখনো দিতে পারে মেটাফেজ বা অ্যানাফেজের পার্থক্য, আর দিতে পারে প্রোফেজ বা মেটাফেজ বা অ্যানাফেজ বা টেলোফেজের পার্থক্য। এগুলো আসতে পারে রিভার্স করে, যেকোনোটার সাথে মিলাই দিতে পারে। যেমন উদ্দীপকের উপর ডিপেন্ড করবে সবকিছু। যেমন যখন মেটাফেজ পর্যায়ে আর অ্যানাফেজ পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে বললাম না যে তোমাদেরকে ভি, জে, এল, আই এর মতো ফোটার মতো ক্রোমোজোম দেখা যায়। আমাদের হচ্ছে ক্রোমোজোমের আকার, প্রতিটি ক্রোমোজোম মেটাফেজে মোটামুটি একই রকম। আমরা বললাম না যে মোটা, খাটো, স্পষ্ট দেখা যায়। আর এখানে হচ্ছে ক্রোমোজোমগুলি তুলনামূলকভাবে স্পষ্ট থাকে। এবং ক্রোমোজোমগুলো তুলনামূলকভাবে অস্পষ্ট দেখা যায় এবং বিভিন্ন আকৃতির হয়, কখনো স্পষ্ট হয় আবার কখনো স্পষ্ট থাকে ক্রোমোজোমগুলো। এসব ক্রোমোজোমের সংখ্যা অ্যানাফেজের তুলনায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক। এগুলো কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক থাকে। এই এই যে এইখানে একটা ক্রোমোজোম যদি থাকে এইভাবে, দুটো ক্রোমোজোম ছিল না তখন, কিন্তু এইটা অর্ধেক অর্ধেক হয়। কারণ কি, এই যে অ্যানাফেজ পর্যায়ে এই যে একটা শেপ মেরুর দিকে চলে গেল, যে ভি শেপ, এই যে আমি তোমাদেরকে দেখাই, যে অ্যানাফেজ পর্যায়ে মনে করো যে এটা অ্যানাফেজ পর্যায়ে দুইটা মেরু, এটা একটা মেরু, এটা একটা মেরু। তো এই পাশ থেকে যে টানা আছে কতগুলা ফাইবার, এইভাবে টানা আছে, এই ক্রোমোজোম গুলা অর্ধেক হলো, অর্ধেক হয়ে এই পাশে চলে যাচ্ছে, ভিএল যে আকৃতির হয়ে এ পাশে চলে যাচ্ছে, এ পাশে চলে যাচ্ছে, এ পাশে চলে যাচ্ছে। মূলত এরা দুইটা মিলেই কিন্তু এই একটা ছিল, এটা অ্যানাফেজ পর্যায়। আর এই যে মেটাফেজ পর্যায়ে কিন্তু এরা কিভাবে ছিল, এইভাবে ছিল, বদ্ধ আকারে। তাহলে এরা দুইটা হইলো, দুইটা মিলে এই যে একটা, সেই কথাটা বলছে যে অ্যানাফেজের তুলনায় অর্ধেক থাকে এবং ক্রোমোজোমের সংখ্যা সেন্টিমিটারে বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়। অর্থাৎ এখানে অর্ধেক হলে অর্ধেক থাকে, তাহলে এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, এটা বলছে। আচ্ছা, ক্রোমোজোমের অবস্থা, এই পর্যায়ে ক্রোমোজোম গুলো স্থির থাকে, এই পর্যায়ে ক্রোমোজোম গুলো মেরুমুখী হয়। তখন তো দেখলাম যে আমরা বিষুবীয় অঞ্চল বরাবর এরা থাকে, আর এরা কিন্তু মেরুমুখী হচ্ছে। এই যে এই মেরুর দিকে আসার যে প্রবণতার কথাটা বললাম, এখানে আবার এই দেখো এখানেও মেরুর দিকে আসার যে একটা প্রবণতা আছে। তারপর আমরা চলে যাব মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন এবং মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। মূলত মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াসের জটিল পরিবর্তন, ওটা হচ্ছে কি দীর্ঘস্থায়ী পরিবর্তন বা বৃহৎ পর্যায়। এটা হচ্ছে জটিল পরিবর্তনের মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য, ওখানে বসে কি দুইটি অপত্য কোষে সৃষ্টি হয়, এখানে হচ্ছে চারটি অপত্য কোষে এর সৃষ্টি হয়। প্রতিটি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে অর্ধেক হয়। তাই মিয়োসিসকে তাকে মিয়োসিস কোষ বিভাজন বলা হয়। দেখো মিয়োসিস কোষ বিভাজন নামকরণ করেন জে বে ফার্মার এবং জে ই মরির 1905 সালে। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে মিয়োসিস এর বৈশিষ্ট্য। মিয়োসিস এর বৈশিষ্ট্য, মিয়োসিস হচ্ছে ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা। এটাকে যদি তোমরা এইভাবে মিয়োসিস কোষ বিভাজনকে এটাকে যদি তোমরা বোঝাও এইভাবে, আহ, দুইটা অপত্য ক্রোমোজোম থেকে চারটা অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে, ডিপ্লয়েড।
এখানে দেখো যদি 2n ধরো, এখানে 2n মেসিস কোষ। আবার এটা ভেঙে 4টি অপত্য কোষের সৃষ্টি করবে n সঙ্গে। তাহলে মেয়োসিসের বৈশিষ্ট্য হচ্ছে ডিপ্লয়েড কোষে মিয়োসিস ঘটে। আবার ডিপ্লয়েড উদ্ভিদের জনন কোষে এবং হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে। হ্যাপ্লয়েড উদ্ভিদের কোথায় ঘটবে? হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে মিয়োসিস ঘটবে। হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে মিয়োসিস ঘটবে। তারপর হচ্ছে নিউক্লিয়াস 2 বার বিভক্ত হবে এবং ক্রোমোজোম 1 বার বিভক্ত হবে। এবং এই বিভাজনে ডিপ্লয়েড হতে 4টি হ্যাপ্লয়েড কোষ এবং এ পর্যায়ে সমস্ত ক্রোমোজোমে জোড়াবদ্ধ হয়ে বাইভ্যালেন্ট সৃষ্টি করবে এবং এদের মধ্যে ক্রসিং ওভার সৃষ্টি হবে এবং ক্রসিং ওভার ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হবে, এইটা বলছে। এবার দেখো মিয়োসিস কোথায় ঘটে? উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড উদ্ভিদ কোষে ঘটে। তারপর দেখো হচ্ছে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড উদ্ভিদে ঘটে। তারপর হচ্ছে এবং সপুষ্পক আপৃতবীজী উদ্ভিদে ঘটে, নগ্নবীজী উদ্ভিদে ঘটে, টেরিডোফাইটাতে ঘটে, শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটাতে ঘটে এবং প্রাণীতে ঘটে। এগুলার আবার বিভিন্ন যে ধাপে আছে যে প্রাণীর কোথায় ঘটে। প্রাণীর মিয়োসিস ঘটে শুক্রাশয়ে বা ডিম্বাশয়ে। শৈবাল টেরিডোফাইটায় হচ্ছে ডিপ্লয়েড স্ফেরো ফাইট স্পোরোফাইটে ঘটে। আর হচ্ছে টেরিডোফাইটার সে হচ্ছে স্টেরিফাইটে ঘটে, স্পঞ্জিয়ামে ঘটে। তারপর নগ্নবীজের ম্যাক্রোফেজ এন্ড মাইক্রোস্পোরে ঘটে। তারপর হচ্ছে সপুষ্পক উদ্ভিদের পরাগ মাতৃকোষে ঘটে। তারপর হচ্ছে সপুষ্পক উদ্ভিদের এর সপুষ্পক আপৃতবীজী উদ্ভিদের এর হচ্ছে ভ্রূণ পোষক টিস্যুতে ঘটে। তারপর হচ্ছে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড উদ্ভিদ কোষে এবং ডিপ্লয়েডের জনন মাতৃকোষে ঘটে। এবার মিয়োসিসের প্রকারভেদ আছে হচ্ছে গ্যামিটোজেনিক হতে পারে, আবার স্পেরোজেনিক মায়োসিস হতে পারে এবং জাইগোমেটিক মায়োসিসও হতে পারে। এবং মিয়োসিস কোষ বিভাজনের পর্যায়গুলোর নাম লেখো। এটা একটু বই থেকে পড়ে নিবা। হচ্ছে প্রোফেজ ওয়ানের প্রোফেজ ওয়ান মিয়োসিস পর্যায়ে যে প্রোফেজটা আছে তারও আবার 5টি ধাপ আছে। হচ্ছে জটিল এবং দীর্ঘস্থায়ী পর্যায়। এবং এই পর্যায় নিয়ে আমরা এখন আলোচনা করব যে ল্যাপটোটিন পর্যায়ে কি ঘটে। ল্যাপটোটিন পর্যায়ে গ্রিক শব্দ ল্যাপটোস অর্থ চিকন বা পাতলা। এই যে চিকন বা পাতলা এগুলোর কথা বলতেছে ক্রোমোজোম গুলো। টিন হচ্ছে সুতা, এই যে ফাইবার বা সুতা, এই টিন ফাইবার গুলো হচ্ছে সুতা। এবং নিউক্লিয়াসের জলীয় অংশ হ্রাস পায় এবং নিউক্লিয়ার রেটিকুলাম খুলে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে এর সৃষ্টি হয়। আবার ক্রোমোজোম গুলো অত্যন্ত লম্বা ও জট পাকা থাকে। এই যে দেখো একটার সাথে একটা লেগে গেছে, এই যে জট পাকা অবস্থায় থাকতেছে, এই সেই কথাটা বলতেছে যে লম্বা হওয়ার কারণে জট পাকিয়ে যায়। তবে হচ্ছে প্রতিটি ক্রোমোজোমের দেহে এর ক্রোমোমিয়ার নামক ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়। এই যে সাইডে একগুলো দানাদার পদার্থ দেখা যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে সেন্টোমিয়ারের দানাদার পদার্থগুলো। ক্রোমোমিয়ার নামক এই দানাদার পদার্থগুলোকে বলা হবে ক্রোমোমিয়ার নামক দানাদার পদার্থ দেখা যায়। এবং হচ্ছে নিউক্লিয়াস বড় এবং নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস সুস্পষ্ট দেখা যায়। এই প্রোফেজ ধাপের মতো মোটামুটি। এবার সেন্ট্রোমিয়ার গুলো নিউক্লিয়ার পর্দায় একই স্থানে জমা হবার কারণে ফুলের তোড়া বা বুকে দেখা যায়।
একে বা ফুলের তোড়া বা বুকে বলা হয়। কারণ কি এই যে এগুলা যখন একসাথে জট পাকে যায় আবার আহ, জমা হওয়ার কারণে ফুলের তোড়ার মতো দেখা যায় এবং এইটাকে বুকে বলে। এবার আসো জাইগোটিন পর্যায়ে। জাইগোটিন পর্যায়ে মোটামুটি গুরুত্বপূর্ণ। দেখো যে জাইগোটিন পর্যায়ে কি হয়েছে, গ্রিক শব্দ জাইগোস, জাইগোস অর্থ কি জোড়া, আর টেন অর্থ তো, তিন অর্থ তো আমরা তখনই শিখেছি যে সুতা। তারপর হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম গুলোর মধ্যে আকর্ষণ ঘটে। সমসংস্থ বলতে কি বোঝায়, এই যে এটা হচ্ছে সমসংস্থ, সমসংস্থ যদিও বাঁকা হয়ে গেল, এই প্যারালেল, এই যে সমসংস্থ, সমসংস্থ হলে দুটোই সমান হবে, এটাকে বলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। আর এটা হচ্ছে অসম, অসমস্ত ক্রোমোজোম, অসমসংস্থ ক্রোমোজোম। তাহলে সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ ঘটে। এই যে একই রকম দুইটা ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ ঘটবে, এই আকর্ষণ ঘটার ফলে সমসমস্ত ক্রোমোজোম গুলো দৈর্ঘ্য বরাবর সমান্তরালে জোড় বাঁধে। এই জোড় বাঁধার যে প্রক্রিয়াটা থাকে এটাকে বলা হয় সিনাপসিস। জোড় বাঁধার যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে সিনাপসিস। কিন্তু আবার জোড়বদ্ধ দুটি ক্রোমোজোমকে একত্রে বাইভ্যালেন্ট বলা হয়। এই এই দুটাকে একত্রে বলা হয় বাইভ্যালেন্ট, এই যে বাইভ্যালেন্ট বলে। আবার এই প্রক্রিয়াটাকে কি বলবো তাহলে, সিনাপসিস বলবো। তারপর হচ্ছে এই উপদশায় শেষের দিকে ক্রোমোজোম গুলো খাটো হয় আর মোটাও হয়। এই দেখো ক্রোমোজোম গুলো খাটো হচ্ছে আবার মোটা হচ্ছে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের আয়তন সামান্য বৃদ্ধি পায় এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবিষ্কৃত অবিকৃত থাকে। নিউক্লিয়ার মেমব্রেন অবিকৃত থাকে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন অবিকৃত থাকে, নিউক্লিয়াসের আয়তন সামান্য বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের আয়তন সামান্য বৃদ্ধি পাবে এবং অবিকৃত অবস্থায় থাকবে। হচ্ছে প্যাকাইটিন পর্যায়। প্যাকাইটিন খুব ইম্পর্টেন্ট। প্যাকাইটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্যাকাইটিন পর্যায়ে কি ঘটে, বলছে প্যাকাইস, গ্রিক শব্দ, ম্যাক্সিমাম শব্দগুলাই গ্রিক থেকে আসে। এই বায়োলজি রিলেটেড সব শব্দগুলাই গ্রিক থেকে আসে, হাতে গোনা দুই একটা ল্যাটিন শব্দ থেকে আসে। যেমন হচ্ছে গ্রিক শব্দ প্যাকাইস অর্থ হচ্ছে মোটা বা পুরু। আবার টিন অর্থ তো তখনই জানলাম যে সুতা। যাই হোক, জোরবদ্ধ ক্রোমোজোম গুলো সংকুচিত হয়ে এ ক্রমে মোটা ও খাটো হয়। ক্রোমোজোম গুলো জোরবদ্ধ হয়ে মোটা ও খাটো হয়। তবে হচ্ছে একই সময় বাইভ্যালেন্টে প্রতিটি সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুইটি ক্রোমাটিডে পরিণত হয়। ফলে প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোজোম বাইভ্যালেন্ট সৃষ্টি করে এবং চারটি ক্রোমাটিড থাকে যাদেরকে টেট্রাড বলে। যেমন হচ্ছে প্রতিটি জোড়া ক্রোমাটিড, এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা, এই চারটাকে বলা হয় ক্রোমাটিড। শিক্ষাধারা বলছে যে প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, এটা একটা কি হোমোলোগাস ক্রোমোজোম নয়, এটা এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম। এই এখান থেকে এই পর্যন্ত একটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমের এই চারটি ক্রোমাটিড থাকে যাদেরকে একত্রে টেট্রাড বলে। আর প্রতিটি বাইভ্যালেন্টের টেট্রাড একই সাথে ক্রোমোজোম হতে প্রান্ত দুইটি ক্রোমাটিডকে পরস্পরকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। ভিন্ন ক্রোমোজোম হতে প্রান্ত দুইটিকে ক্রোমাটিডকে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। এগুলো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড বলা হয় এদেরকে। বাইভ্যালেন্ট দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এ ক্রস চিহ্নের মতো এক্স এর মতো জোড়া জোড়া স্থল সৃষ্টি করে, যাকে
কায়াসমাটা বলা হয়। এই যে কায়াসমাটা, সিন্যাপসিস, বাইভ্যালেন্ট এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনটা কোন পর্যায়ে ঘটতেছে, কোনটা প্রক্রিয়া, কোনটা মাধ্যম, আবার বা কোন একত্রে কি বলে, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার কিরকম চিহ্ন হয়, এই যে এইটা হচ্ছে এই যে ক্রোমোজোমের এক্স চিহ্নের মতো হয়ে গেছে না, এই যে এই পাশে একটা গেছে, এ পাশে একটা গেছে, এই এ পাশে একটা গেছে, আবার তাহলে এ পাশে একটা গেছে, হ্যাঁ, মানে এক্স চিত্রের মতো হলো না, এই যে যেই অবস্থাটা, এটাকে বলা হয় কায়াসমা। কায়াসমাটা অংশে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের দেহখণ্ডের যে বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলা হয়। এই কায়াসমাটা সৃষ্টির কারণেই কিন্তু ক্রসিং ওভার হয়। এই ক্রসিং ওভার সম্পর্কে আমরা একটু পরে আবার ডিটেলসে জানবো। ডিপ্লোটিন, ডিপ্লোটিন পর্যায়ে হচ্ছে বলতেছে যে ডিপ্লোস অর্থ হচ্ছে দ্বিগুণ। এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারকে সেন্ট্রোমিয়ার দুইটির মধ্যে বিকর্ষণের ফলে বাইভ্যালেন্টের মাঝে এক বা একাধিক ফাঁস বা লুপের সৃষ্টি হয়। ফাঁস বা লুপের সৃষ্টি হয়। এই যে লুপের সৃষ্টি হচ্ছে এবং হচ্ছে বিকর্ষণের ফলে তীব্রতা আরো বৃদ্ধি পেলে ট্রান্সমাটা গুলো ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যায়। ট্রান্সমাটা গুলো ক্রোমোজোমের এই যে প্রান্তের দিকে সরে যাচ্ছে, একদম শেষের দিকে প্রান্তের দিকে সরে যাচ্ছে এবং এ প্রক্রিয়াকে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন বলা হয়। এই কথাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন ঘটে কোন পর্যায়ে, স্টার মার্ক, তখন কি হবে, ডিপ্লোটিন পর্যায়ে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন ঘটে। প্রান্তের দিকে সরে যাওয়ার যে প্রবণতাটা, সেটাকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। দুই বা ততোধিক বাহুর আবর্তনের ফলে পাশাপাশি লুপ থেকে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি হতে পারে। এটা 90 ডিগ্রিও হতে পারে বা 180 ডিগ্রিও হতে পারে। এবং ক্রোমোজোম গুলো সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়। খাটো ও মোটা ওই যে মেটাফেজ ধাপের মতো, মেটাফেজ পর্যায়ের মতো খাটো এবং মোটা হবে এবং স্পষ্ট হবে অবশ্যই। এবং নিউক্লিয়ার মেমব্রেন অবিকৃত থাকলেও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন অবিকৃত বা অবিকৃত অবস্থায় আছে নিউক্লিয়ার মেমব্রেন, কিন্তু নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। এই যে নিউক্লিয়াস দেখা যায় বা দেখাও যায় না, নিউক্লিয়াসের মানে বিলুপ্তি ঘটতেছে, ধীরে ধীরে এখান থেকে নিউক্লিয়াস সরে যাবে। হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি হয়, এই যে ডাই অর্থ কি বিপরীত দিকে, কাইনেস অর্থ সমাবেশ বা চলন, বিপরীত দিকে যে চলন সেটাকে বলা হয় ডায়াকাইনেসিস। এখন এই উপপর্যায়ে নিউক্লিয়াস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় এবং নিউক্লিয়ার পর্দা অদৃশ্য হয়ে যায়। এই যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা যেটা আছে, এটা ধীরে ধীরে কোথাও থাকতেছে কোথাও থাকতেছে, এভাবে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপর বলতেছে যে ক্রোমোজোম গুলো দৈর্ঘ্য হ্রাস পায়, ফলে এদের অনেক খাটো ও মোটা দেখায় আগের পর্যায়ের মতো। এবং প্রতিটি ক্রোমোজোমের উপর ধাত্র বা ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স জাতীয় পদার্থগুলো, এই যে এখানে একটা, এই যে এখানে এখানে ধাত্র বা ম্যাট্রিক্স পদার্থ জমা হয়, এদেরকে ক্রোমাটিডে বিভক্ত করা যায়। এবং কাস্মাটা গুলো বাইফ্রেন্টের প্রান্তে পৌঁছায়, তবে ক্রোমাটিড গুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায় না। ক্রোমাটিড গুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায় না, এই যে লেগে আছে, ওগুলো কিন্তু আলাদা হয়ে যায় না। কাস্মাটার বাইফ্রেন্ট গুলো প্রান্তে পৌঁছায়, তবে ক্রোমাটিড গুলো সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়, এটাই বলছে। এবার আসো ক্রসিং ওভার। ক্রসিং ওভারের দেখো যে হোমোলোগাস ক্রোমোজোম গুলা, এটা হোমোলোগাস ক্রোমোজোম সমান সমান চলতেছে ক্রসিং ওভারের। তারপর এই যে এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড,
হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের যে অংশের বিনিময়গুলো হচ্ছে, এই যে এখানে লাল আছে, অন্য কালার দিয়ে দেখাই তোমাদেরকে তাহলে সুবিধা হবে তোমাদের বোঝার জন্য। এই যে এ বি সি, এ বি সি দেখো, এখানে দেখো এ বি সি, এ বি সি কি নীল কালারের ছিল না? এখানেও নীল কালারের থাকার কথা, কিন্তু এই যে এখানে যে কাইজমাটা সৃষ্টি হওয়ার কারণে ক্রসিং ওভার হয়ে গেছে, এখানে অংশের বিনিময় হয়ে গেছে, এই যে এইখানে অংশের বিনিময় হয়ে গেছে। ওই হওয়ার কারণে এই যে এ বি হচ্ছে নীল আর সিটা হয়ে যাচ্ছে রেড কালার। আবার এ বি লাল কালার আছে, আবার এটা নীল কালার চলে আসতেছে সি। এই দুইটা অংশের এখানে লালটা এখানে আসার কথা, আবার নীলটা এখানে যাওয়ার কথা। এই যে কাইজমানার সৃষ্টি হওয়ার কারণে এই ক্রসিং ওভার তৈরি হয়েছে, যার কারণে দুইটা দুই রকমে বংশ উম, চলে গেছে জিন ক্রোমোজোমের ভিতর, অংশের বিনিময় হয়ে গেছে। এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ক্রোমোজোম, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে রিকম্বিনেন্ট ক্রোমোজোম। আসো এবার ক্রসিং ওভার সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা নেই, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্রসিং ওভার মূলত কি? এগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, বিভিন্ন বোর্ডে, এবং চিত্র সহ বর্ণনা করতে হবে। এ দেখো, ক্রসিং ওভার বলতে কি বোঝায়? মিওসিস ওয়ানের প্যাকাইটিন উপপর্যায়, মিওসিস ওয়ানের প্যাকাইটিন উপপর্যায়ে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। তাহলে আমরা চলে যাই কোন প্যাকাইটিন উপপর্যায়ে চলে যাই। দেখো, প্যাকাইটিন উপপর্যায়ে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে প্লাজমাটা সৃষ্টি হয় বা অংশের বিনিময় হয় সেটাকে বলা হয় কি? ক্রসিং ওভার। এই যে ক্রসিং ওভারের কথা আমরা এখানেও পড়ছি না, বাইভ্যালেন্ট এর দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স অংশের মতো কাইজমার সৃষ্টি হয়, যাকে কাইজমা বলে। কাইজমাটা অংশে ক্রোমোজোমের কাইজমাটা অংশে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের দেহ খণ্ডকের বিনিময়ে আহ, ঘটে, যাকে ক্রসিং ওভার বলা হয়। এই কথাটাই ওইখানে বলছে, এটাই হচ্ছে ক্রসিং ওভার। অথবা সমসংস্থ ক্রোমোজোম, এটা বলতে পারো যে সমসংস্থ ক্রোমোজোমে বাইভ্যালেন্ট অবস্থায় দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলা হয়। ক্রসিং ওভারের কৌশল গুলো পড়ে নেবা। এই যে বলছে যে মিওসিস কোষ বিভাজনে প্রোফেজ 1 দশায় জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের পারস্পরিক, এটা হচ্ছে জাইগোটিন হবে, ইলেকট্রোটিন হবে না। উপদশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলো মধ্যে পারস্পরিক আকর্ষণ দ্বারা জোড়বদ্ধ হয়। এই জোড়বদ্ধ হওয়ার প্রক্রিয়াকে সিনাপসিস বলে। ওই যে জাইগোটিন পর্যায়ে আমরা বললাম না, সিনাপসিস বাইভ্যালেন্ট জোড়বদ্ধ হওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? সিনাপসিস। আর জোড় বাঁধাটাকে কি বলা হয়? বাইভ্যালেন্ট। প্রতিটি জোড়বদ্ধ ক্রোমোজোমকে কি বলা হয়? বাইভ্যালেন্ট। এটাই বলছে, এটা হচ্ছে কৌশল। আবার এরপরে প্যাকেটিন উপপর্যায়ে ক্রসিং ওভারে কি কি ঘটে এগুলো একটু আলোচনা করে দেব, তাহলে এটা ক্রসিং ওভারে হয়ে যাবে। ক্রসিং ওভারে এটা তো বুঝছো তোমরা, এই যে দুটি নন সিস্টার ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা কিন্তু সেম না, নন নন মানে আলাদা, নন সিস্টার ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটবে, এই যে এক্স আকৃতি যেটা হচ্ছে এটা হচ্ছে কায়াসমা। আর এই অংশের বিনিময়ের কারণে ওই যে তো দেখাইলাম যে এখানে দেখো, যেমন এ বি সাদা হওয়ার কথা কিন্তু এটা ডিপ ব্ল্যাক হয়ে আছে। আবার এটা সাদা হওয়ার কথা, এটা এটা কালো হওয়ার কথা কিন্তু এটা সাদা হয়ে আছে। এই যে এ এ ড্যাশ বি ড্যাশ বি, এই যে এই পরিবর্তনটা হয়েছে, এটাকে কারণেই তোমার ক্রসিং ওভার ঘটে।
ক্রসিং ওভার ঘটার কারণে পর এরকম একটা বৈশিষ্ট্য দেখা যায়। এটাই বলছে। এবার হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। সাধারণত ক্রসিং ওভার কই কি কি কাজ করে সেটাই বলছে, যে জিনের নতুন বিন্যাস এবং জিনগত প্রকরণ, আবার বৈশিষ্ট্যগত প্রকরণ ঘটে, আবার বিবর্তনে সহায়তা করে and ফসলি উদ্ভিদের উন্নতি সাধনে ব্যবহার করা হয় কোচিং ওভার। আবার প্রজনন বিদ্যায় এই কোচিং ওভার খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সরলরৈখিক এই বিন্যাসে, আবার ক্রোমোজোমের ম্যাপ তৈরিতে এবং জেনেটিক ম্যাপ তৈরিতে। এবার আসো মিয়োসিস, এইটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসছে। মিয়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? মাতৃকোষের তুলনায় অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে। মাতৃকোষের তুলনায় অপত্য ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। ওই যে দেখালাম না যে কোষ থেকে দুইটা আবার চারটা কোষের যে সৃষ্টি হয়, এটাই বলছে যে যে অপত্যকোষ ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলেই মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলে। এবং মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় এবং ক্রোমোজোমগুলো মাত্র একবার বিভাজিত হয় এবং চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। তখন তো দেখাই দিলাম যে চারটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং প্রতিটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায়। এবং প্রথম মেয়োটিক বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পেলেও দ্বিতীয় মেয়োটিক বিভাজনে ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। ফলে ডিপ্লয়েড জনন মাতৃকোষ হতে চারটি হ্যাপ্লয়েড জনন মাতৃকোষে উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটাকে মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এবার চলে আসো কোষচক্র বা সেল সাইকেল। কোষচক্র মূলত কি? একটা প্রক্রিয়া। দেখো, যে প্রক্রিয়ায় একটি কোষ এর বৃদ্ধি, বিভাজন এবং কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলা হয়। একটি কোষের সৃষ্টির পর তার বৃদ্ধি, বিভাজন এবং শেষ পর্যায়ে সংঘটিত ঘটনাবলীর চক্রকে বলা হয় আবর্ত। এই প্রথম সংজ্ঞাটাই মোটামুটি সহজ ভাষায় আছে। একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি, বিভাজন, এই তিনটি যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কি বলা হয়? কোষচক্র বলা হয়। প্রথম সংজ্ঞাটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো যে কোষচক্র সম্পর্কে কে প্রথম ধারণা দেয় বা আবিষ্কার করে? কোষচক্র 1953 সালে হলর অ্যান্ড পেলি কোষচক্র আবিষ্কার করেন। এটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। একটা জেনেটিক প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামের দ্বারা কোষচক্রটা নিয়ন্ত্রণ হয়। এর অভ্যন্তরে উদ্দীপনা প্রদান করে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস একটা যৌগ আছে, এই যৌগ। আবার বাহ্যিক উদ্দীপনা প্রদানে বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর কাজ করে। সাধারণত কোষ চক্রটি সম্পূর্ণ হতে 10 মিনিট হতে 24 ঘন্টাও সময় লাগতে পারে। মানবদেহে 20 থেকে 24 ঘন্টা লাগে। কোষ চক্রের 2 টা পর্যায় হয়। এটা হচ্ছে ইন্টারফেজ পর্যায়, এটা হচ্ছে মিটোটিক ফেজ। এবার দেখো হচ্ছে কোষ চক্র। কোষ চক্র ইন্টারফেজ হয় একটা পর্যায়ে থাকে, যেমন হচ্ছে কোষ বিভাজিত হয় না কিন্তু বিভাজনের পূর্ব উপস্থিতি নেয়। ইন্টারফেজ মানে হচ্ছে কোষ বিভাজনের পূর্বে যে প্রস্তুতিটা নেওয়া হয় তাকে বলা হয় ইন্টারফেজ। আর মাইটোটিক ফেজে কোষ বিভাজন অর্থাৎ আহ মাতৃকোষে অপত্য কোষে পরিণত হয়। এবং ইন্টারফেস পর্যায়ে জি1 গ্যাপ 1 ফেজ উপপর্যায় and এস উপপর্যায় বা ডিএনএ প্রতিলিপন আহ, ঘটে। আবার জি2 উপপর্যায় ঘটে। আবার ক্যারিওকাইনেসিস ঘটে এখানে। আবার সাইটোকাইনেসিস ঘটে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এন্ড অ্যানাফেজ এন্ড টেলোফেজ পর্যায়ে ঘটতে পারে। এই চিত্রটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে সেল সাইকেল বা কোষ চক্রে কি কি ঘটে এই পর্যায়ে।
সেলের গ্রোথ হয় জি1 ফেজ। আবার ডিএনএ সিনথেসিস বা ডিএনএ প্রতিলিপন ঘটে এস ফেজে। তারপর হচ্ছে গ্যাপ টু ফেজে, প্রিপারেশন ফর মাইটোসিস। আবার এম ফেজ বা মাইটোটিক ফেজে এটা হচ্ছে সেল ডিভিশন করে। সেল ডিভিশনে হচ্ছে প্রোফেজ, যেগুলো ধাপ আমরা পড়লাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস ইত্যাদি পর্যায়ে ঘটে। এখন আসো আমরা ভালো করে বিষয়টা সহজভাবে পড়ি। মাইটোসিস দশা হয় ৫ থেকে ১০%। আবার গ্যাপ ওয়ান দশা হয় কত? সময় দিয়েছে ৩০ থেকে ৪০%। আবার এস দশা বা ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ সিনথেসিস হয় তোমার ৩০ থেকে ৫০%। আর জি2 বা গ্যাপ ১০ থেকে ২০%। অবস্থায় ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায় ৯০ থেকে ৯৫% যে সময়টা ব্যয় করে সেটা হচ্ছে ইন্টারফেস পর্যায় বা প্রস্তুতি পর্যায়। ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায় হচ্ছে কোষ বিভাজনের পূর্বের অবস্থা। একটা প্রস্তুতি থাকে ওইটাকে বলা হয় ইন্টারফেস। এবার আসো ইন্টারফেস সম্পর্কে আমরা জানি। কোষ বিভাজনের শুরু প্রস্তুতিমূলক পর্যায়কে ইন্টারফেস বলে, ঠিক আছে? তারপর হচ্ছে এর সময় হচ্ছে যেটা বললাম ৯০ থেকে ৯৫% সময় এখানে ব্যয় হয়। এই দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়, এটিপি সিনথেসিস হয় এবং বিভিন্ন পর্যায় ঘটে। আবার ইন্টারফেস দশাকে ৩টা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে গ্যাপ ওয়ান, গ্যাপ টু অ্যান্ড গ্যাপ গ্যাপ ওয়ান ফেজ। তারপর হচ্ছে এস সিনথেসিস ফেজ অ্যান্ড গ্যাপ টু ফেজ। হচ্ছে গ্যাপ ওয়ান ফেজে কি কি ঘটে এই সময়গুলো কিন্তু জানতে হবে, সময়গুলো মুখস্থ করে রাখবা, এমসিকিউতে আসতে পারে, উল্টাপাল্টা করা যাবে না, সাজায় নিয়ে পড়বা। যেমন জি2 ফেজ, এই পাশ থেকে পড়বা। জি2 ফেজ কত? জি2 ফেজ ১০ থেকে ২০%। তারপর হচ্ছে জি1 ফেজ কত? তাহলে জি1 ফেজ হচ্ছে ৩০ থেকে ৪০%। আবার এস ফেজ কত? ৩০ থেকে ৫০%। তাহলে মিলারও একটা সিকোয়েন্স থাকবে। প্রথমে মাইটোটিক দশা পড়বা, এই যে মাইটোসিস দশা আমি তোমাদেরকে বলে দিই। এই যে মাইটোসিস দশা, এটা লাগবে হচ্ছে ৫ থেকে ১০%। ৫ থেকে ১০%। তারপর হচ্ছে জি2 মনে রাখবা। জি2 তে কত টাইম নিয়েছে দেখো, ১০ থেকে ২০। এই সিকোয়েন্স মেনটেন করে রাখবা, তাহলে সহজে মনে রাখবে। তারপর হচ্ছে জি2 এর কত কত? জি1। জি1 এ কত? 30 টু 40। 30 টু 40। এস দশা কত নিয়েছে সময়? এস দশা নিচ্ছে 30 টু 50। 50। তাহলে এটা সময় সিকোয়েন্স মেনটেন হলো না? তাহলে কি দিয়ে মনে রাখবা? এম ফেজ মনে রাখবা, এম ফেজ, জি2 ফেজ, জি1 ফেজ, এস ফেজ, এইভাবে মনে রাখবা, তাহলে সোজা হবে। তাহলে এই পাশ থেকে সাইক্লিক কোয়ার্টারটা তোমরা এই পাশ থেকে শুরু করবা, এই পাশ থেকে শুরু করবে, মনে থাকবে সবকিছু। তারপর এগুলা একটু আলোচনা করবা, ক্লাস অনেকক্ষণ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, বোরিং লাগবে, সুতরাং তাড়াতাড়ি শেষ করে দিতে যাই। হচ্ছে
G1 ফেজ। এখানে ওই যে বলছে যে ডিএনএ রেপ্লিকেশনের সকল প্রকার প্রয়োজনীয় উপকরণ তৈরি হয় এবং কোষটি আকৃতিতে বড় হয় এবং নিউক্লিয়াসের আকৃতি বৃদ্ধি হয় এবং এটা ফসফোরাইলেশন ঘটে বা নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে সিনথেসিস ফেজ। ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশন মানে ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়। এটা তো হচ্ছে হিস্টোন প্রোটিন সংশ্লেষণ ঘটে। ডিএনএ আরএনএ অণু সৃষ্টি হয় এবং এটিপি সংশ্লেষণ হয়। আর এটার তো সময় বলে দিচ্ছি সবচেয়ে বেশি সময় 30 থেকে 50% সময় ব্যয়। এক গ্যাপ টু ফেজ হচ্ছে এই সময় নিউক্লিয়াসের আয়তন বেড়ে যায় এবং স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এবং প্রাণীকোষের সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে এ ২টি সেন্ট্রোসোমে পরিণত হয় এবং এ সময় কোষটি প্রচুর পরিমাণে এটিপি ই উম ও প্রোটিন অণু দ্বারা পূর্ণ থাকে। এটা তো সময় বলে দিছি। এবার দেখা হচ্ছে মাইটোসিস আর মিয়োসিসের পার্থক্য। এটা হলে আমাদের একাডেমিক লেকচার শেষ হয়ে যাবে। মাইটোসিস বৈশিষ্ট্যগুলো মনে রাখবো যে মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে ঘটে। এটা হচ্ছে জনন কোষে ঘটে। তারপর হচ্ছে কোষের ধরন হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, শুধুমাত্র ডিপ্লয়েড ঘটে। তারপর হচ্ছে প্রকৃতি হচ্ছে সরল। এটা হচ্ছে বেশ একটু জটিল প্রকৃতি। হচ্ছে সময়কালে এটা কম লাগে, এটা একটু বেশ দীর্ঘ লাগে। আবার মনে করো যে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা থাকে ২ টা, এখানে থাকে ৪ টা। আবার অপত্য কোষের ক্রোমোজোমগুলোর গুণাগুণ থাকে মাতৃকোষের অনুরূপ, এখানে ভিন্ন হয়। তারপর হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অনুরূপ হয়। আবার এখানে অর্ধেক হয়। অবশ্য কোসিং ওভার এখানে তো হয় না, এখানে ঘটে। তারপর হচ্ছে মেয়োসিস কোষ বিভাজন হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটে একবার, এখানে ২ বার ঘটে। তারপর ক্রোমোজোমের বিভাজন একবার ঘটে। এখানে ক্রোমোজোমের বিভাজন একবার ঘটে। এটা হচ্ছে ইন্টারফেজ পর্যায়ে এটা দীর্ঘস্থায়ী হয় মাইটোসিসে, আর এখানে ক্ষণস্থায়ী পর্যায়ে হয়। ডিএনএ রেপ্লিকেশন হয় ইন্টারফেজ পর্যায়ে ঘটে, এটা প্রোফেজ পর্যায়ে ঘটে এবং বিবর্তন বা জনুক্রম নেই। এটা জনুক্রম আছে কারণ এখানে ক্রসিং ওভার ঘটে এবং সংগঠিত জীব কেবলমাত্র যৌন এবং অযৌন জনন জীবে ঘটে। এটা শুধু যৌন জননকারী জীবে ঘটে এবং কাজ হচ্ছে দেহের বৃদ্ধি, ক্ষত নিরাময় ইত্যাদি। আর এটা জনন কোষ সৃষ্টিতে কাজ করে। মোটামুটি তোমাদের একাডেমিকে পড়া শেষ। এখন চলে যাই আমরা এড- কয়েকটা অ্যাডমিশনের জন্য কিভাবে পড়বো। কোষ বিভাজন চ্যাপ্টারে তোমার এই যে এগুলা দাগায় নিতে পারো, যে কোষ বিভাজন একাডেমিকের জন্য যেভাবে পড়বো ওইভাবে তো একাডেমিকের জন্য পড়লাম। এবার আমরা যেভাবে অ্যাডমিশনের জন্য পড়বো, এই যে অ্যাডমিশনের জন্য কোষ বিভাজনের চ্যাপ্টারটা বিভিন্নভাবে যেগুলো গুরুত্বপূর্ণ লাইন এগুলা দাগাবো আমরা প্রথমে, দাগাই এগুলো পড়বো। যেমন তোমাদেরকে একবারে সামারি একটু বলে দিই তাহলে সুবিধা হবে। যেমন হচ্ছে কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ বা ডটার সেল বলা হয়। অপত্য কোষের সৃষ্টি হয় এবং এগুলোকে মাতৃকোষ বা মাদার সেল বলা হয়। এবং কোষ বিভাজন ওয়াটার ফ্লেমিং এত খ্রিস্টকে সামুদ্রিক স্যালামান্ডার কোষে সর্বপ্রথম অর্জনটি লক্ষ্য করে। কোশ্চেন হবে যে কোষ বিভাজন ও সর্বপ্রথম কে লক্ষ্য করেন? এন্ড হচ্ছে ওয়াটার ফ্লেমিং। হচ্ছে কোষ বিভাজন প্রধানত জীবজগতে ৩ প্রকার হয়। অবশ্যই অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এটা পড়ে নিবা। তারপর হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? ইস্ট, ছত্রাক, এককোষী জীবে হয়। ব্যাকটেরিয়া দ্বিবিভাজনে ঘটে এটা। তো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন।
মাইটোসিস কোষ বিভাজন বা সমীকরণিক কোষ বিভাজন এন্ড হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা এইখানে কোশ্চেন হবে যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। কোশ্চেন গুলো কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো যে নিউক্লিয়াসে ও ক্রোমোজোমে উভয়ই একবার বিভাজিত হয় এই পর্যায়ে। এগুলো তো আমরা আলোচনা করছি। বিজ্ঞানী শ্লাইখার এর নাম দেয় ক্যারিওকাইনেসিস আর ওয়াটার ফ্লেমিং ইতিপূর্বে মাইটোসিসের নামকরণ করে। রিভিশনাল এবার দেখো মাইটোসিস কোথায় ঘটে? এগুলো তো তখন আমরা আলোচনা করছি যে মাইটোসিস কোথায় ঘটে না ওগুলো আমরা জানবো। বাকি সব ক্ষেত্রে ঘটে। যেমন জনন কোষে ঘটে না, তারপর হচ্ছে স্নায়ু কোষে ঘটে না, তারপর ইত্যাদি। মাইটোসিসের বৈশিষ্ট্য গুলো তো অবশ্যই করবা যে সমগুণ সম্পূর্ণ ক্রোমোজোমের সংখ্যা সমান এবং দৈর্ঘ্য বরাবর এবং মাতৃকোষের আয়তনের সমান হয়, তাই যার কারণে ওখানে কিন্তু বললাম যে বিভাজনের কোষ বিভাজন বলা হয়। সেল সাইকেলের ভিতর যে পর্যায়গুলো আছে ওগুলো দাগায় নেবা। একটা হচ্ছে ইন্টারফেস কত পর্যায়ে থাকে, সাইটোকাইনেসিস, সাইক্লিন যৌগ, বিভিন্ন প্রকার থাকে। তারপর হচ্ছে এই দেখো হচ্ছে বোন ম্যারো বা লোহিত রক্তকণিকা এক কোষের সংখ্যা আয় জন সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি বা ইরিথ্রোপয়েড তৈরি করে। ইন্টারফেস পর্যায়টা কিন্তু বেশ দীর্ঘ হয়। বোন ম্যারো তৈরিতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি ইরিথ্রোপয়েডিন তৈরি করে। তারপর দেখো যে গ্যাপ টু এতে হচ্ছে সাইক্লিন নামক একটা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইত্যাদি থেকে এইটার কারণে ডিএনএ আরএনএ রেপ্লিকেশন অনেক উৎপাদন হয় এবং এস দশায় কি ঘটে? বিভিন্ন নিউক্লিয়াসের ক্রোমোজোম গুলো ডিএনএ সূত্রাকারে থাকে। এই সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষণ ঘটে এবং ফেসগুলোর তো সময়গুলো আমি দায় দিছি যে কোষ চক্রের নিয়ন্ত্রক। এটা খুবই গুরুত্বপূর্ণ। নিউট্রপিক এখান থেকে কিন্তু হবে সাইক্লিন ডি পর্যায়ে কি হচ্ছে এস পর্যায়ে গ্যাপ ওয়ান পর্যায় থেকে এস পর্যায়ে, আবার এস পর্যায় থেকে জি টু পর্যায়ে হচ্ছে সাইক্লিন ডি। সাইক্লিন ই হচ্ছে কোষপ্রাকে সাইক্লিন ইতে কি ইন্টারফেস মনে রাখবা। ইতে ইন্টারফেস হচ্ছে প্রস্তুতিমূলক কাজ। তারপর হচ্ছে সাইক্লিন এ হচ্ছে সাধারণত সক্রিয় বা হচ্ছে এতে অ্যাক্টিভ আর ত্বরান্বিত হচ্ছে ত্বরণের ইংলিশ আমরা কি জানি অ্যাক্সিলারেটেড, যে ত্বরান্বিত করে নিবা। তারপর হচ্ছে বি সাইক্লিন বি হচ্ছে মাইটোসিস এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ করে। কি তৈরি করে? মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিস এর জন্য দায়ী প্রয়োজনীয় বিশেষগুলো সাইক্লিন বি এর মাধ্যমে সংগঠিত হয়। আর এখানে হচ্ছে জীবন জীবের জীবনে ইন্টারফেসের গুরুত্ব আছে। যেমন ডিএনএ রেপ্লিকেশন ঘটায়, আবার হচ্ছে কোষ বিভাজনের প্রয়োজনীয় কোষ শক্তি সঞ্চয় করে ইত্যাদি। এমফেজে ইন্টারফেস আর মেটাফেজ পর্যায়ে এগুলো কি ঘটে? পার্থক্যটা পড়ে নেবা। হচ্ছে প্রস্তুতিমূলক দশা, এটা হচ্ছে প্রকৃত বিভাজনমূলক দশা। এখানে তো ইন্টারফেস পর্যায়ে তো অনেক বেশি সময় চলে যায়। এখানে তো 5 থেকে 10% সময় মাত্র থাকে। এটা হচ্ছে বংশ এ দশায় বংশগতি বস্তু এবং ক্রোমাটিড হিসাবে থাকে এবং এই দশা বংশগতি ক্রোমোজোম হিসাবে থাকে। মাইটোসিস এর বিভিন্ন পর্যায় এই যে কোথায় কোন ফেজে জল বিয়োজন ঘটে বা ডিহাইড্রেশন ঘটে? এর উত্তর হবে কি প্রোফেজ। পর্যায়ে। তারপর হচ্ছে রং ধারণ ক্ষমতা কার বৃদ্ধি পায় কোন ফেজে? হচ্ছে প্রোফেজ ফেজে। তারপর হচ্ছে বিলুপ্ত হয়, নিউক্লিয়ার বিলুপ্ত হয়। এই কথাগুলো মনোযোগ সহকারে পড়বা যে নিউক্লিয়ার এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় করে যাবে হচ্ছে প্রোফেজ ধাপে। তারপর হচ্ছে প্রোফেজে এই যে কমন কোশ্চেনটা বললাম যে হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোথায়? প্রোমেটাফেজ ধাপে। তারপর হচ্ছে স্পিন্ডল যন্ত্র দুই মেরুর মধ্যে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয় এবং স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? এখানে দেওয়া থাকবে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল ইত্যাদি দেওয়া থাকবে। তারপর হচ্ছে স্পিন্ডল ফাইবারের সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোসোমে মাইক্রোটিউবুলস চলতে পারে। এইটা এগুলো করে নেবা। মেটাফেজ পর্যায়ে এই যে বেশ খাটো মোটা স্পষ্ট দেখা যায় এবং মোটা হওয়া
ক্রোমোজোম খাটো ও মোটা হওয়ার প্রক্রিয়াকে কি বলে? কন্ডেনসেশন। আসতে পারে যে ক্রোমোজোম খাটো ও মোটা হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? কন্ডেনসেশন, কন্ডাকশন, রিপ্রোডাকশন, ইত্যাদি দিতে বা কোনোটাই নয়, এরকম আসতে পারে। এই যে তখন বললাম না তোমাদেরকে যে ভি অ্যানাফেজ পর্যায়ে ভি হয় কি? যে মেটাসেন্ট্রিক বললাম না, তারপর হচ্ছে এল কি হয়? হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যে হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক, হচ্ছে আই হচ্ছে টেলোসেন্ট্রিক। ভি এল জি আই দিয়ে মনে রাখবে। ভিতে হচ্ছে ভুলের, ভিতে ভি, এল এতে এল, এন যাইতে যে, আর আইতে সইতে আই। এবং এগুলোর নাম মনে রাখবা, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এগুলো মনে রাখবা। নিউক্লিয়ার এনভলভ কোথায় ঘটে না, থাকে না, বিলুপ্তি হয়, এগুলো জানতে হবে। তারপরে যে একটা কমন কোশ্চেন হচ্ছে ডাবের পানি মুক্ত নিউক্লিয়াস বিভাজন। ডাবের পানির মুক্ত নিউক্লিয়াস বিভাজন কোনটিতে ঘটে? এই যে কমন কোশ্চেন গুলো দিয়ে দিবে। মুক্ত নিউক্লিয়াস বিভাজন কোথায় ঘটে? যে ডাবের পানিতে মুক্ত নিউক্লিয়াস বিভাজন কোথায় ঘটে? ডাবের পানিতে। তারপর শেষ হচ্ছে এই যে ঘটে না, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় ঘটে না। সাইটোকাইনেসিস ঘটে না কোনটিতে? সবে দিয়ে রাখলো, ছত্রাক দিল একটা, আর অন্য কিছু দিয়ে রাখলো, ব্যাঙ দিয়ে রাখলো, সাপ দিয়ে রাখলো, বা ইত্যাদি দিল, ছত্রাক দিল। মানে কোশ্চেন যে বিব্রত করবে বিভিন্ন ভাবে। এখন তোমাদের অ্যাডমিশনে যখন পড়বা তখন পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু পড়বা, আর যেটা মনে থাকবে না সেটা স্টিকি নোট দেওয়া পড়ার টেবিলে টাঙায় রাখবা। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এর পার্থক্য পড়বা মোটামুটি। এটা হচ্ছে 5টি দশায় ঘটে, এটা কোনো পর্যায়ে পৃথক করা যায় না। সাইটোকাইনেসিস এরকম না রিলেটেড কোশ্চেন গুলো মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে মাইটোসিস এর গুরুত্ব তখন তো বলে দিছি, আবার বলে দিই যে দেহ গঠনে এর দৈহিক বৃদ্ধি হচ্ছে, এটা মনে রাখবা। দেব যেন পুনরায় কোটি টাকা ক্ষতিগ্রস্ত হলো, দিয়ে মিলাই রাখবা। হচ্ছে দতে হচ্ছে দৈহিক গঠন ও বৃদ্ধি, বতে হচ্ছে বংশ বৃদ্ধি, হচ্ছে জননাঙ্গ, নতে হচ্ছে নির্দিষ্ট আকার আকৃতি, নির্দিষ্ট আয়তন, ক্রোমোজোমের সমতা রক্ষা, পুনরায় ক্ষতিটি হলো হচ্ছে ক্ষতিপূরণ, ক্ষতস্থান পূরণ, পুনরায় হচ্ছে পুনরুৎপাদন, গুণগত স্থিতিশীলতা ইত্যাদি। অনিয়ন্ত্রিত মাইটোসিস, এই অনিয়ন্ত্রিত মাইটোসিস অংশটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য। দেখো যে ক্যান্সার বা গ্রেভ অর্থাৎ হচ্ছে কাকর অর্থাৎ ক্যান্সার, এমন হচ্ছে P53 নামে একটা আইসোটোপ হচ্ছে, এটি হচ্ছে কোষ বিভাজন হতে বিরত থাকে। প্রোটিন সাধারণত কোষ বিভাজন হতে নামক প্রোটিন, এটা কিন্তু একটা প্রোটিন। P53 নামক প্রোটিন সাধারণত কোষ বিভাজন হতে কোষ বিভাজন হতে বিরত রাখে। এবং কোষ বিভাজন বিভিন্ন এই যে মিউজেনিক পদার্থ এবং ক্যান্সার রিলেটেড এবং কার্কিনোজেনিক, ক্যান্সার সৃষ্টিকারক এবং দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলা হয়। টিউমার ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলা হয়। যেমন হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিসকে মনে রাখবা, এন তে কি নেক্রোসিস, এটা কি পুষ্টির অভাবে হয় না? তাহলে এন তে নেক্রোসিস, এন তে নিউট্রিশনের অভাবে যেটা হয় সেটা হচ্ছে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস কি? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। এটা অ্যাপোপ্টোসিস একটু মনে রাখবা, যে জেনেটিক্যালি অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত মৃত্যু। এটা মনে রাখবা যে মাইটোসিসের সংখ্যা ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা। এবং হচ্ছে মেয়োসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয়? মেইন কথাটা হচ্ছে নিউক্লিয়াস এখানে পরপর দুইবার বিভাজিত হয় আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এবং আবিষ্কার গুলা কে কে এগুলো একটু পড়ে নিবা। যে আবিষ্কার
এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাসকারিস কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড। অ্যাসকারিস কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড। অ্যাসকারিস কৃমির গ্যামিটে অ্যাসকারিস কৃমির এই যে অ্যাসকারিস কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করেন কে? হাউসার আর বেনেডিক্ট। মনে করো যে অ্যাসকারিস কৃমি দিয়ে হ্যাপ্লয়েড দিয়ে বললো কে আবিষ্কার করেন, হচ্ছে জোড়া জোড়া নাম দিল, ওয়াটসন, ক্লিক অ্যান্ড সিঙ্গার অ্যান্ড নিকেলসন দিয়ে রাখলো, বা হাউসার দিয়ে রাখলো, বা বেনেভি বেনেভিন দিয়ে রাখলো, এরকম। তারপর হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজনে মাতৃকোষে মায়োসিস সম্পন্ন হয়। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে স্পোরিক উদ্ভিদে ঘটে। কোথায় ঘটে মায়োসিস ব্যবস্থা? কয়েক প্রকার হচ্ছে শৈবাল ছত্রাকে জাইগোটিক ঘটে। জীবনের ধারাবাহিকতা রক্ষায় জীবনের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে মিয়োসিস। এই অবদানগুলো কিন্তু মনে রাখতে হবে। মিয়োসিসের বৈশিষ্ট্য। মিয়োসিসের বৈশিষ্ট্য যে জনন কোষে হয়ে থাকে এবং নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং বৈশিষ্ট্যগুলো প্রোফেজের দীর্ঘ পর্যায়ে ঘটে। 5টি উপপর্যায় যেগুলো আমরা বলছি, এই যে মায়োসিস দেখো ইন্টারফেজ পর্যায়ে থাকে এবং মিয়োসিস ওয়ানের হ্রাসমূলক বিভাজন এবং মিয়োসিস ওয়ানের হ্রাসমূলক বিভাজনে এই যে প্রোফেজ পর্যায়ে আমরা যেগুলো আলোচনা করছি। তারপর হচ্ছে প্রোফেজ ওয়ান। প্রোফেজ ওয়ানের পর্যায়ে হচ্ছে মানুষের শুক্রাশয়ে ও মাইটোটিক প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ এবং বিভাজনের সময় লাগে। তারপর হচ্ছে ল্যাক্টোডিন পর্যায়ে, এগুলা পড়বা যে ল্যাক্টোডিন পর্যায়ে নিউক্লিয়াসের জল বিভাজনের মাধ্যমেই শুরু হয়ে থাকে। নিউক্লিয়াসের জল বিভাজনের মাধ্যমেই শুরু হয়ে থাকে এই উপপর্যায়। তারপর হচ্ছে অধিগ্রহণযোগ্য পদার্থ ক্ষমতা সম্পন্ন থাকে মাইটোসিস বিভাজন। এই যে প্রাণী কোষে ক্রোমোজোমের পোলারাইজ বিন্যাস ঘটে। এই যে উদ্ভিদ বিজ্ঞান বইয়ে যত প্রকার প্রাণী বিজ্ঞানের কোশ্চেন রিলেটেড থাকবে সেগুলা খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদ বিজ্ঞানে যতগুলা প্রাণী রিলেটেড কথাবার্তা থাকবে সবগুলাই গুরুত্বপূর্ণ। এগুলা ভালো করে স্টিকি নোটে যে প্রাণী কোষে ক্রোমোজোমে পোলারাইজ বিন্যাস দেখা যায়। কোশ্চেন করবে যে প্রাণী কোষের ক্রোমোজোমে কোনটি দেখা যায় না, যে রাখলো পোলারাইজ বিন্যাস ঘটে, তারপর ঘটে না, কিন্তু কোশ্চেন হবে এটাই যে প্রাণী কোষে পোলারাইজ বিন্যাস কিন্তু ঘটে। আবার দেখো যে জাইগোটিক পর্যায়ে হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল বিভক্তির সূচনা হয় এবং ওই যে সিনাপসিস, এগুলো কোশ্চেন কিন্তু কমন কোশ্চেন হচ্ছে দুটি হোমোলোগাস ক্রোমোজোম যে সমস্ত ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলে। জোড়বদ্ধ জোড়বদ্ধ ক্রোমোজোমকে বলা হয় কি বাইভ্যালেন্ট। বদ্ধ হওয়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট, বদ্ধটাকে বলা হয় বাইভ্যালেন্ট, আর বদ্ধ হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় সিনেপসিস। এন্ড প্যাকাইটিন পর্যায়ে টেট্রাড গঠিত হয় এবং দুটি নন সিস্টার ক্রোমাটিডে ইংরেজি এক্স অক্ষের মতো কাইজমা সৃষ্টি হয়। কাইজমা এক বছরের কাইজমা, বহু বছরের কাইজমারাও বলতে পারো। ডিপ্লোটিন পর্যায়। ডিপ্লোটিন পর্যায়ে তো আগে বলেছি যে ওই যে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন ঘটে ডিপ্লোটিন পর্যায়ে, কারণ প্রান্তের দিকে কাইজমা সরে যায় এবং দুই বা ততোধিক সিঙ্কের মধ্যে আবর্তনের ফলে 90 ডিগ্রি লুপ বা 180 ডিগ্রি লুপ হতে পারে। একটা কাইজমার ক্ষেত্রে 180 ডিগ্রি লুপ হবে ডাকাইনেসিস বলে সে ঘটে। এই যে হচ্ছে মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হচ্ছে। মাইটোসিসের গুরুত্ব মনে রাখবো গাঁজা মাফা অবৈধ জনন মাতৃকোষ জনন কোষ সৃষ্টি। তারপর হচ্ছে
মাতে হচ্ছে মেন্ডেলের সূত্র মনে রাখবা। পতে হচ্ছে প্রজাতির স্বকীয়তা রক্ষা। অবৈধতে মনে রাখবা অভিব্যক্তি। এ ধর ইতে অবৈতে মনে রাখবো বৈচিত্র্য সৃষ্টি করে। তারপরে হচ্ছে যতে এখানে জনুক্রমও মনে রাখতে পারো। তো হচ্ছে কোচিং ওভার কোচিং ওভার কোচিং ওভার হচ্ছে মিওসিস ওয়ানের প্যাকাইটিন উপপর্যায়ে দুইটি নাম সিস্টার ক্রোমাটিড অর্থাৎ হচ্ছে জাইগোটিন পর্যায়ে এর যে হয় তোমার সমস্ত ক্রোমোজোমের দুইটি নাম সিস্টার ক্রোমাটিডের উপপর্যায় হচ্ছে প্যাকাইটিন উপপর্যায় মিওসিস ওয়ানে এর প্যাকাইটিন উপপর্যায়ে যেটা ঘটে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন পর্যায়ে ৩ নম্বর পর্যায়ে যেটা ঘটে সেটাই হচ্ছে সমস্ত ক্রোমোজোমের বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয়। এবং ভুট্টা কোন উদ্ভিদে সর্বপ্রথম কোচিং ওভার দেখা যায়? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন উদ্ভিদে সর্বপ্রথম কোচিং ওভার কোচিং ওভার সম্পর্কে ধারণা দেয়? কোন উদ্ভিদে? এই যে ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম কোচিং ওভার সম্পর্কে ধারণা দেয়। ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম কোচিং ওভার সম্পর্কে ধারণা দেয়। কোচিং ওভারের গুরুত্ব যে মনে রাখবা যে বা পাগল যত হচ্ছে জিনগত পরিবর্তন, জীবজগতের বৈশিষ্ট্য পরিবর্তন, তারপর হচ্ছে যত মনে রাখবো হচ্ছে ক্রোমোজোমের জিনের অবস্থানের পরিবর্তন, পথে হচ্ছে প্রজনন বিদ্যায় কোচিং ওভার ঘটে, জেনেটিক্যাল ভেরিয়েশন, জেনেটিক্যাল ভেরিয়েশন, জেনেটিক ভেরিয়েশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এই প্রতিটা ধাপে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। কোচিং ওভারের তাৎপর্য বা গুরুত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জেনেটিক ভেরিয়েশন। জেনেটিক ভেরিয়েশনে কোচিং ওভারের গুরুত্ব ঘটে। এটা হচ্ছে মাইটোসিস আর মিয়োসিসের পার্থক্যগুলো মোটামুটি জানাই যে এখানে দুইবার বিভাজিত হয় নিউক্লিয়াস আর ক্রোমোজোম একবার, আর এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এবং মেন্ডেলের সূত্র তো এখানে ব্যাখ্যা করা যাবে না। আর মেন্ডেলের সূত্র এখানে ব্যাখ্যা করা যাবে ক্রোমোজোম আর জিনের মধ্যে পার্থক্যগুলো পড়ে নিবা। এই যে দেখো যে পেঁয়াজ পেঁয়াজের মূলে কতটি ক্রোমোজোম থাকে? 16টি ক্রোমোজোম থাকে। দিয়ে দিতে পারে। এবার দেশের সম্পর্কে এই রকমের দক্ষতা বৃদ্ধি এগুলো মাস্ট করতেই হবে। পরীক্ষার আগে সামারি হলেও এগুলো পড়ে যেতে হবে। যে ওয়াটার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার জীবে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে। কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন 3 প্রকার: অ্যামাইটোসিস, কাইনেসিস এবং মিয়োসিস। এগুলো তো সবগুলো আলোচনা করছি, এগুলো একটু দেখে নিবা। দেখো এমসিকিউ গুলো যদি সলভ করে কোন বিভাজন কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? বিষুবীয় অঞ্চল কোথায় দেখা যায়? বিষুবীয় অঞ্চল মেটাফেজ পর্যায়ে বিষুবীয় অঞ্চলের দিকে যে অবস্থান করে মাঝ বরাবর, এই যে এই বরাবর অবস্থান করে, এই যে এই বরাবর ক্রোমোজোম গুলো অবস্থান করে, এটা বলছে হচ্ছে মেটাফেজ পর্যায়ে। এবং মাইটোসিস ইস অ্যানাফেজের বৈশিষ্ট্য। মাইটোসিস ইস উপপর্যায়ে অ্যানাফেজের বৈশিষ্ট্য কি? অ্যানাফেজে কি বলছে? যে অপত্য ক্রোমোজোম গুলো সৃষ্টি করে, অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে। অবশ্যই অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে। তারপর হচ্ছে অপত্য ক্রোমোজোম গুলো মেরুমুখী চলাচল শুরু করবে। অবশ্যই মেরুমুখী চলাচল শুরু করবে, কারণ বিভ্রান্তে তো আমরা দেখছি সেই যে এদিকে মেরুর দিকে চলে যায়, এগুলা মেরুর দিকে যাওয়ার প্রবণতা থাকে, এদিকে থেকে মেরুর দিকে হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপ উপস্থিত থাকে, কখনোই থাকে না। কারণ কি? যে এই যে
যে মেটাফেজ পর্যায়ে কিন্তু নিউক্লিয়ার আর নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয়ে যায়। নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলপে এর বস্তু উপস্থিত হয়ে যায়। এই কথাটা মিথ্যা। তাহলে উত্তর হবে কি ১ আর ২ কই আছে? এই যে ১ আর ২। তারপর হচ্ছে উন্নত জাতের ফসলি উদ্ভিদ ইরি উৎপাদনে কোষ বিভাজনের ভূমিকা রয়েছে। উদ্ভিদকে উদ্ভিদটি উৎপাদনে কোষ বিভাজনের কোন পর্যায়ে ভূমিকা রাখে? হচ্ছে এ ক্রসিং ওভার বা ইরি উৎপাদন করতেছে। উৎপাদনে কোষ বিভাজনে কোন পর্যায়ে? প্যাকাইডিন উপপর্যায়। কারণ প্যাকাইডিন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে এবং বংশবৃদ্ধি এর সৃষ্টি হয়। হ্যাঁ, এবং হচ্ছে কি উদ্দীপকের উদ্ভিদটি উন্নত কেন? উদ্দীপকের উদ্ভিজ্জ উন্নতি কেন? এই যে বললাম না ক্রসিং ওভার ঘটার কারণে এটা উন্নত। এই যে দেখো কোশ্চেন গুলো বাইভ্যালেন্ট কি? সিনাপসিস কি? হচ্ছে ইন্টারকাইনেসিস কি? এই কোশ্চেন গুলো আসে। তাহলে এখন আমরা একটু কোশ্চেন সলভ করি। দেখো বোর্ডের কোশ্চেন গুলো হচ্ছে মিয়োসিসে প্রোফেজ 1 পর্যায়ে প্যাকাইটিন উপপর্যায়ে উপদশায় এ দৃশ্যম স্থানে এক্স ক্রোমোজোম আকৃতির অংশকে কি বললাম আমরা? কি পড়ছি? প্লাজমা পড়ি নাই? প্লাজমা পড়ছি। তারপর দেখো হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোথায় বলি নাই? প্রোমেটাফেজে। তারপর দেখো তারপর হচ্ছে নিচের কোনটিতে ক্রোমোজোমের গতিপ্রাপ্ত হয়? অ্যানাফেজ পর্যায়ে গতিপ্রাপ্ত হয়, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় এবং মিয়োসিসের কোন উপপর্যায়ে? জাইগোটিক উপপর্যায়ে। তারপর হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদে মিয়োসিস ঘটায় কোথায়? স্পোরোফাইটিক। এই দেখো কোশ্চেনগুলো কেমন জটিল করে দিয়েছে যে মাইটোসিস আর মিয়োসিসে মাইটোসিসটা মোটামুটি সোজা আছে কিন্তু মিয়োসিসের এর কোথায় ঘটে এগুলো কিন্তু তোমার দেখা হচ্ছে স্পোরোফাইটিক জীব। স্পোরোফাইটিক জীব তো না, উদ্ভিদ। উদ্ভিদও একটা জীব মোটামুটি। দেখো জনন মাতৃকোষে কিছু কিছু এই দেখো জনন মাতৃকোষে ঘটে কিন্তু মিয়োসিস। তারপর হচ্ছে অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলন হয় কোথায়? অ্যানাফেজ পর্যায়ে। তো হচ্ছে নিচের কোন পর্যায়ে ক্রসিং ওভারে শুরু হয়? প্যাকাইটিন পর্যায়ে ক্রসিং ওভারে শুরু হয়। তারপর হচ্ছে মাইটোসিস কোন পর্যায়গুলো ক্রোমোজোম গুলো কোষের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ। তারপর হচ্ছে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম গুলো মেরুর দিকে গমন করে? অ্যানাফেজ ধাপে কিন্তু মেরুর দিকে গমন করে এবং মিয়োসিস কোষ বিভাজন প্রথম লক্ষ্য করেন কে? স্টার্নসবুর্গার। এই যে এই কোশ্চেন গুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর আসো আমরা মেডিকেল কোশ্চেন গুলো সলভ করি বিগত বছরে। তারপর হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কাস্মাটা তৈরি হয়? কাস্মাটা কোন উপপর্যায়ে এর তৈরি হয়? কাস্মাটা আমরা বলি নাই যে এক্স আকৃতির তৈরি হয় কোথায়? প্যাকাইটিন উপপর্যায়ে। তারপর হচ্ছে এ উম নিম্নে কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? নিম্নে কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? কখনো হ্যাপ্লয়েড এড কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না। নিউক্লিয়াস হ্যাপ্লয়েড কোষে তো অবশ্যই হবে। মিয়োসিস কোষ বিভাজন অবশ্যই হবে। তারপর হচ্ছে নিউক্লিয়াস ২ বার। মায়োসিসে নিউক্লিয়াস ২ বার এবং ক্রোমোজোম ১ বার বিভক্ত হয়। এটা কথাও তো ঠিক। তারপর দেখো এই বিভাজনে ৪ টি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। অবশ্যই ৪ টি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। তো অপত্য কোষে ক্রোমোজোমের এর গুণাগুণ মাতৃকোষে এর ক্রোমোজোমের গুণাগুণ সম্পূর্ণ। এটা তো হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের বৈশিষ্ট্য কোনো মিয়োসিসের বৈশিষ্ট্য হবে না। সুতরাং এইটার অ্যান্সার হবে ডি। তারপর হচ্ছে কোষ বিভাজনে কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক।
নিম্নে কোন বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে এর এর ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসে তো না, মিয়োসিসে তো অর্ধেক হওয়ার কথা না, মিয়োসিসেও হবে না, উম, মাইটোসিসে তো হবে না। কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় বা হ্রাসমূলক কোনটি? তো অবশ্যই এই মিয়োসিস। মিয়োসিসে হচ্ছে হ্রাসমূলক, তাহলে মিয়োসিসেই হবে, মাইটোসিসে তো হবে না, সাইটোকাইনেসিসেও হবে না। তারপর হচ্ছে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? দেখো, নয় রিলেটেড কোশ্চেন গুলো খুবই আসে, যেমন হচ্ছে মাইটোসিসের একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে এর সৃষ্টি হয়। মাইটোসিসে একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, অবশ্যই। তারপর হচ্ছে মাইটোসিসে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা সমান, অবশ্যই সমান থাকবে। তারপর হচ্ছে মায়োসিসে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মায়োসিস অপত্য কোষ, হ্যাঁ, হ্রাসমূলক হচ্ছে, অবশ্যই এই হ্রাস পাবে, অর্ধেক হয়ে যাবে। তারপর হচ্ছে মাইটোসিস হয় বলে প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। মাইটোসিস হয় বলে প্রজাতি বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। এটা মাইটোসিস হবে না, কোন তথ্যটি সঠিক না? এটা হবে মিয়োসিস। দেখো, মাইটোসিসে কিন্তু কখনো কোচিং ওভার বা ইয়ে করে না। আমরা জানি জীবের বংশগতি বা বংশ পরম্পরায় টিকে থাকার জন্য কি প্রয়োজন? মিয়োসিস প্রয়োজন। মিয়োসিস প্রয়োজন, কোষ বিভাজন, যার মাধ্যমে বংশ পরম্পরায় টিকে থাকে। মিয়োসিস প্রয়োজন, তাহলে এইটা কিন্তু এখানে ভুল। পরবর্তী কোশ্চেনে আসি, হচ্ছে নিচের উক্তিটি সত্য নয়। নয় রিলেটেড কোশ্চেন তো অবশ্যই আসবে মেডিকেলে। তারপর দেখো, মাইটোসিসের মেটাফেজে লুপ সৃষ্টি হয়। মাইটোসিসের মেটাফেজে কখনো লুপের সৃষ্টি হয়েছে? হয় নাই। এখানে বিটুবিয়া সন্দেহ হচ্ছে মেরুর সৃষ্টি হয়েছে, এটা ভুল, এটাই অ্যান্সার। যে C3 উদ্ভিদের বাকল অবস্থিত বাড়ায় ফটোসিনথেসিস, ঠিক নয়, অবশ্যই না, কারণ অবিশ্রবণ ফটোসিনথেসিস নয়। C3 উদ্ভিদের পাতা বাকলে স্থিত। আবার দেখা যাচ্ছে সি নাম্বার অপশনে কি বলছে? অবিশ্রবণ প্রক্রিয়া শুধুমাত্র এক ধরনের দ্রাবকের মধ্যে ঘটে। এক ধরনের দ্রাবকের মধ্যে ঘটতে পারে অবিশ্রবণ প্রক্রিয়া? না, অবিশ্রবণ প্রক্রিয়া আহ, দ্রব্য প্রয়োজন, হচ্ছে দ্রাবকও প্রয়োজন। মানে এক স্থান থেকে অন্য স্থানে যাবে এবং কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে যাবে। ওটা কি হচ্ছে? অবিশ্রবণ হচ্ছে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যাবে। তারপর দেখো, হচ্ছে নিউক্লিয়াসের রাইবোজোমের প্রস্তুত করে। নিউক্লিয়াস রাইবোজোম প্রস্তুত করে। নিউক্লিয়াস রাইবোজোম প্রস্তুত করতে পারে? অবশ্যই পারে, নিউক্লিয়াস রাইবোজোম প্রস্তুত করতে পারে। তো হচ্ছে মাইটোসিস বিভাজনে কোন দশায় নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? আমরা দেখছি কোন পর্যায়ে বিলুপ্তি ঘটে? হচ্ছে মেটাফিজ পর্যায়ে দেখি নাই যে নিউক্লিয়ার আর নিউক্লিয়ার গুলো বিলুপ্তি হয়ে গেল এবং দুই প্রান্তে দুই মেরুর সৃষ্টি হলো। এবং মাইটোসিস কোষ বিভাজনে মাইটোসিসের কোষের ভিতরে এই নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলছি আমরা? ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনে কে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তারপর হচ্ছে মেটাকাইনেসিস। ইস মেটাকাইনেসিস ঘটে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। কমন কোশ্চেন। তারপর হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস। আর হচ্ছে নিউট্রিশন বা যেটা ঘটে পুষ্টির অভাবে যেটা ঘটে সেটা কি?
সেটা হচ্ছে নেক্রোসিস। আর অঙ্কোজেনেসিস কি হচ্ছে তোমার টিউমার সহায়তা করা প্রক্রিয়াকে। কোন উক্তিটি সঠিক নয়। তারপর হচ্ছে ব্যাপনের হার বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভরশীল। এটি বাড়লে ব্যা- আহ, ব্যাপনের হার বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভরশীল। এটি বাড়লে বা কমলে ব্যাপনের হার কমবে। ব্যাপন মূলত কি? একটা প্রক্রিয়া হচ্ছে আহ, উম, কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ার যে প্রবণতা, সেটা হচ্ছে তোমাদের ব্যাপন। বেশি ঘনত্বের স্থানে থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়া প্রক্রিয়া হচ্ছে ব্যাপন। আর অভিস্রবণ কিন্তু তার উল্টাটা। তাহলে এটা তাহলে কি? এটা নির্ভরশীলতা হচ্ছে বায়ুমণ্ডলের চাপও বাড়লো। আমার এখানে নির্ভরশীলতা বাড়লে বা কমলে ব্যবহারের হার কমবে। কখনো এটা হয় না। যে কোষীয় গহ্বরের শতকরা হার নিরূপণের দ্বারা ক্রোমোজোমের ম্যাপ প্রস্তুত করা সম্ভব। এটা কিন্তু নয়। বলছে সম্ভব। অবশ্যই সম্ভব। তা হচ্ছে মায়োসিসে ম্যান্ডেলের সূত্রকে অনেকটাই ব্যাখ্যা করে। অবশ্যই কারণ মায়োসিস ব্যাখ্যা করতে পারে ম্যান্ডেলের সূত্র। আর স্ক্লেনকাইমা কোষে প্রাচীরে লিগনিন উপস্থিত থাকে। স্ক্লেনকাইমা কোষে লিগনিন উপস্থিত থাকবে। অবশ্যই লিগনিন উপস্থিত থাকবে। তাহলে সত্য নয় কোনটা? এ নাম্বার হচ্ছে মানব জীবনে কার্যবলের সংখ্যা হচ্ছে ৩,০০০ মিলিয়ন। তারপর হচ্ছে পলিপেপটাইড বায়োটিনের টার্মিনেশন অফ জেনে বা স্টপ কোডন কি? স্টপ কোডন কি? ইউজিজি। এটা তো আমাদের অন্য চ্যাপ্টার। এটা হচ্ছে কোষ রসায়ন। হচ্ছে কোষ ও কোষের গঠন চ্যাপ্টারে এগুলো কোশ্চেন। কোষ বিভাজন চ্যাপ্টারে চলে আসা হচ্ছে মাইটোসিস। কোষ বিভাজনে কোন পর্যায়ে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে কি প্রোফেজ ধাপে। তারপরে হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিয়োসিস কোষ বিভাজন ঘটে কোথায়? যৌন জনন কোষে মিয়োসিস কোষ বিভাজন ঘটে। হচ্ছে কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রার সমূহ পাওয়া যায়? প্যারাডিন উপাপর্যায়ে টেট্রার সমূহ পাওয়া যায়। কোষ বিভাজনের সিন্যাপসিস ঘটে কোথায়? জাইগোটিন পর্যায়ে সিন্যাপসিস ঘটে। ঘটে কিন্তু সিন্যাপসিস পর্যায়ে। আর বদ্ধ হওয়ার প্রক্রিয়াটা কিন্তু কি হচ্ছে প্যারাডিন পর্যায়ে। এটা মনে রাখবা। হচ্ছে প্রোফেজ ওয়ানে পর্যায়ে প্লাজমাটার সৃষ্টি হয়। প্যারাডিন ওয়ান পর্যায়ে প্লাজমাটার সৃষ্টি হয় এবং কোষ বিভাজনের কোন পর্যায়ে বায়োভ্যালেন্স সংঘটিত হয়? zygote পর্যায়ে। একটোসেন্ট্রিক অ্যানাফেজ পর্যায় দেখতে কিরকম? একটোসেন্ট্রিক, একটোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক পড়াই নেই তোমাদেরকে? সে ভি 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 এল জে আই। এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, একটোসেন্ট্রিক। একটোসেন্ট্রিক কি? যে আসতেছে হচ্ছে যে হচ্ছে কোন বিভাজনে কোষ বিভাজনে কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? সিনাপসিস ঘটে জাইগোটে না? সিনাপসিস হওয়ার প্রক্রিয়া কোথায় ঘটে? হচ্ছে প্যাকেটিং। বারবার এই কোশ্চেন গুলাই আসতেছে। হচ্ছে কোষ বিভাজনে কত সংখ্যক মাইটোটিক বিভাজনে ১২৮টি অপ্ত কোষ উৎপন্ন হবে? ৬৪টি। যেমন ৬৪ × ২ দাও, বা এটাকে ২ দ্বারা ভাগ করো। অপত্য কোষে মাইটোটিক কোষ বিভাজনে। মাইটোটিক কোষ বিভাজন কি? বিভাজনরত কোষ ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা ডিভাইডেড বাই বিভাজনরত অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা। কত হয়? ২ দ্বারা ভাগ করলে ৪। আর ২ দিয়ে ভাগ করলে কত হয়?
ছয় দুগুণে 12, 64। এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন। ক্রোমোজোমীয় নিত্য, শুরুতে বলছিলাম এই দেখো ক্রোমোজোমীয় নিত্য বারবার প্রথম বলে আসতেছে হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় তো কোন ভূপদের আন্দোলনিত হয়। অ্যান্সার প্রোমেটাফিস। প্রোমেটাফিস এখানে অ্যান্সার মনে হয় ভুল দেওয়া আছে। চল তো এটা আমরা চেক করে দেখে আসি। এই যে আন্দোলনিত হয় প্রোমেটাফিস হবে, ওখানে অ্যান্সার ভুল দেওয়া আছে। নিজের পড়া নিজে কভার করা উচিত, কারণ ভুল গাইড বই ভুল দিতে পারে, কিন্তু এই দেখো টেক্সট বইয়ে কি লেখা আছে যে একই ক্রোমোজোমের হয় যাকে আন্দোলিত হয় যাকে ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। ক্রোমোজোমীয় নৃত্য হয় কোন পর্যায়ে? যে প্রোমেটাফিস পর্যায়ে। তাহলে ওটা ভুল দেওয়া আছে। প্রোমেটাফিস হবে অ্যান্সার। প্রোমেটাফিস অ্যান্সার বি। তারপর হচ্ছে কোচিং ওভার, কোন দশে কোচিং ওভার ঘটে? বলছি হচ্ছে পেরিটেন দশে কোচিং ওভার ঘটে। হচ্ছে মিওসিসের কোন পর্যায়ে প্লাজমা সৃষ্টি হয়? পেরিটেন পর্যায়ে প্লাজমা সৃষ্টি হয়। ইন্টারকাইনেসিসের সময় সংশ্লেষিত হয় না, সংশ্লেষিত হয় না ডিএনএ। চট্টগ্রামে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষমৃত্যুকে বলা হয়। অ্যাপোপ্টোসিস পুষ্টি হলে নেক্রোসিস, অসময়াসিস কোষ বিভাজনের পর পেরিটেন। বায়োমেলিন সৃষ্টি হয় কোন উপপর্যায়? জ্যাকোটিন উপপর্যায়। তারপর হচ্ছে কোষ বিভাজনের কোন পর্যায়ে? কোচিং ওভার হয়? এটা হচ্ছে প্যারাডিন উপপর্যায়ের নিচে এর কোষ বিভাজনের পরীক্ষায় কোষ বিভাজন হয়। নিচের কোন কোষে মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়? মায়োসিস প্রক্রিয়া হচ্ছে জনন মাতৃকোষে হয়। তারপর দেখো এই কোশ্চেন গুলো, বিপাকীয় নিউক্লিয়াস দেখা যায় কোন দশায়? ইন্টারফেস দশায় দেখা যায় বিপাকীয় নিউক্লিয়াস। কারণ কোষ বিভাজনে এর কোনটি কোষ বিভাজনের প্রকার নয়? তো কোষ বিভাজনের প্রকার এটা কি ক্লিভেজ আছে? ক্লিভেজ তো তোমার দেখা হচ্ছে জুওলজিতে পড়ছো ফার্স্ট চ্যাপ্টারে, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসে। ক্লিভেজ তো তোমার শ্রেণীবিন্যাসে এর একটা অবস্থান পাওয়া যায় হচ্ছে অরিও ক্লিভেজ, স্পাইরাল ক্লিভেজ ইত্যাদি। এগুলো তো তোমার কোষ বিভাজনের পর্যায়ে না। এভাবে বিভাজন হচ্ছে মাইটোসিসে। মাইটোসিস প্রক্রিয়ার নামকরণ করেন কে? তো ওয়াটার ফিল্মিং। কোষ বিভাজনের কোন কত বড় এগুলা সব দেখে নিবা। বিভাজনের ক্ষমতা নেই কোন কোষের? এ ও বি। তোমার দেখো যে পেশি কোষের বিভাজন ক্ষমতা কিন্তু নাই। তারপর হচ্ছে স্নায়ু কোষে, কারণ এগুলা কই ঘটে? এগুলোতে কি কি ঘটে?
ঘটে মাইটোসিস ঘটে না। কৃষি ইউনিভার্সিটি কোশ্চেন মাইটোসিস ঘটে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। মেটাকাইনেসিস ঘটে কোন পর্যায়ে? দেখে নিও। আচ্ছা, মায়োসিসের কোন দশা জীববৈচিত্র্যের জন্য দায়ী বলতো? হচ্ছে ক্রসিং ওভার ঘটে কই মায়োসিসে না? মায়োসিসে কোন পর্যায়ে? হচ্ছে প্যারাডিন পর্যায়ে। এগুলো একটু দেখে নেবা। কোষ অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করেন কে? উদ্দীপনা প্রদান করেন কে? সাইক্লিন ডি কে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। কোষের জেনেটিক্যালি বিজ্ঞান এগুলো আর কত পড়ো। হচ্ছে মায়োসিসে কোথায় ঘটে? মায়োসিস বলতো কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে মায়োসিস। বাসায় একটু বুঝতে দেখে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সেলফ প্র্যাকটিস। আচ্ছা, ক্লাস আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।